আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2015 সালে রিলিজ হওয়া সাই-ফাই অ্যাডভেঞ্চার ড্রামা দ্য মার্শিয়ান মুভিটার গল্প। গল্পের শুরুতে আমরা দেখি যে মঙ্গল গ্রহের গবেষণার মিশনে কিছু বিজ্ঞানী সেখানে গিয়ে মাটির নমুনা সংগ্রহ করছে, কারণ তারা এই মাটি পৃথিবীতে নিয়ে বিশদ গবেষণা করতে চায়। ঠিক তখনই তাদের স্পেসশিপ থেকে একটা জরুরি সংকেত আসে, যেখানে তাদেরকে জানানো হয় একটা ভয়াবহ ধূলিঝড় আসছে। ঝড়টা এতটাই তীব্র যে আর কোনো দেরি না করে তাদের অবিলম্বে স্পেসশিপে উঠে যেতে হবে। বিজ্ঞানীরা একে একে স্পেসশিপে ফিরে আসতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে একজন ঝড়ের কবলে পড়ে যায়। তার নাম মার্ক ওয়াটনি। সে স্পেসশিপে ফিরে আসতে পারেনি। ঝড়ের মধ্যে মার্কের সঙ্গে দলের বাকিরা যোগাযোগ করার অনেক চেষ্টা করলেও কোনোভাবে তা সম্ভব হয়নি। তারা ধরে নেয় যে মার্ক হয়তো ঝড়ের আঘাতে মারা গিয়েছে, তাই বাকি সায়েন্টিস্টরা হতাশ হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আমরা মুভির পরবর্তী দৃশ্য দেখতে পাই যে মার্ক এখনো বেঁচে আছে। ঝড়ের সময় তার শরীরে তীক্ষ্ণ কোনো একটা বস্তু ঢুকে যায়। সে অনেক কষ্টে সেটা তার শরীর থেকে বের করে। আহত অবস্থায় সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের তৈরি করা শেল্টারের দিকে এগিয়ে যায়। এই শেল্টারটি ছিল তাদের দলের একটা নিরাপদ আশ্রয়, যেখানে পৃথিবীর মতো কৃত্রিম মধ্যাকর্ষণ এবং আবহাওয়া তৈরি করা হয়েছিল। শেল্টারের ভেতরে ঢুকে মার্কের মনে চিন্তার ভারী মেঘ জমে। সে জানে মঙ্গল গ্রহে পরবর্তী মিশন আসতে এখনো 4 বছর বাকি, কিন্তু এতদিন পর্যন্ত সে কিভাবে বেঁচে থাকবে? শেল্টারে যে পরিমাণ খাবার রয়েছে তাতে 4 বছর টিকে থাকা কোনোভাবেই সম্ভব না, তাই তাকে তার খাবার ব্যবস্থা নিজেকেই করতে হবে। মার্ক এরপর শেল্টারের মজুদ খাবার থেকে কিছু আলু হাতে নেয়। সে সিদ্ধান্ত নেয় সে মঙ্গল গ্রহে আলুর চাষ করবে। তবে মঙ্গল গ্রহের মাটিতে কোনো রকমের পুষ্টি উপাদান নেই প্রয়োজনীয় জল বা পৃথিবীর মতো পরিবেশ। তবু মার্ক হাল ছাড়ে না। সে শেল্টারের ভিতরে প্লাস্টিক দিয়ে একটা জায়গা আলাদা করে নেয়, যেখানে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে নেয়। এবার তার পানির প্রয়োজন হয়, কিন্তু শেল্টারে শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য সামান্য পানি ছিল, যা দিয়ে চাষাবাদ করা সম্ভব না। তবে মার্ক যেহেতু একজন সায়েন্টিস্ট, সে কিছুতেই হাল ছাড়ে না। সে আবারও চেষ্টা করে এবং এবার সফল হয়। ধীরে ধীরে বাষ্প থেকে ফোঁটা ফোঁটা পানি জমতে শুরু করে, যা দিয়ে চাষের জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করা সম্ভব হয়। কিছুদিন পর তার আলুর বীজ থেকে প্রথম চারাগুলো অঙ্কুরিত হয়। মার্কের মন আনন্দে ভরে ওঠে, কারণ কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সে একটি আশার আলো দেখতে পেয়েছে। অন্যদিকে পৃথিবীতে নাসা ঘোষণা করে যে মার্ক ওয়াটনি মারা গিয়েছে এবং তার স্মরণে কবরস্থানে একটি স্মৃতিফলক তৈরি করা হয়েছে। সবার ধারণা মার্কের জীবন শেষ হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ একদিন মঙ্গল গ্রহে পাঠানো কিছু সরঞ্জামের পরিবর্তন লক্ষ্য করে পৃথিবীর একজন স্যাটেলাইট অপারেটর সরঞ্জামগুলি, বিশেষ কিছু সোলার প্যানেল, তাদের আগের অবস্থান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। এতে অপারেটর বুঝতে পারে যে সেগুলি কেউ একজন সরিয়েছে এবং তখন সে নিশ্চিত হয় যে মার্ক এখনো বেঁচে আছে। সেই অপারেটর তখন এই খবরটি তার উপরস্থ কর্মকর্তাকে জানায়। তারা সবাই হতবাক হয়ে যায়। তখন সেখানে একজন সিনিয়র অফিসার বলে, যদিও আমরা জানি যে মার্ক বেঁচে আছে, তাকে সাহায্য করার কোনো উপায় এই মুহূর্তে আমাদের হাতে নেই, কারণ আমরা যদি এখন সাহায্য পাঠানো শুরু করি তবু সেটা পৌঁছতে প্রায় 1 বছর সময় লাগবে এবং তার আগেই সে খাবার এবং পানির অভাবে মারা যাবে। সে আরো যোগ করে যে মার্কের কাছে এত দীর্ঘ সময় টিকে থাকার প্রয়োজনীয় খাবার নেই। এই অবস্থায় পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত সে কিভাবে বেঁচে থাকবে, সেটা একটা বড় প্রশ্ন। এইদিকে মার্ক তার শেল্টারে বসে পুরো বিষয়টা হিসাব করে দেখছিল। সে জানে পৃথিবী থেকে পরবর্তী মিশন 4 বছর পর মঙ্গল গ্রহে অবতরণ করবে। তবে সেই মিশনটা যে ক্রেটারে অবতরণ করবে সেটা তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। এই মুহূর্তে তার কাছে যে রোভারটা রয়েছে, এটা দিয়ে অতদূর যাওয়াটা অসম্ভব, কারণ এটার ব্যাটারির ধারণ ক্ষমতা খুব বেশি না। যদিও সে চাইলে সোলার প্যানেল দিয়ে চার্জ করে একটু একটু করে এগিয়ে যেতে পারে, কিন্তু সেটা খুব সময় সাপেক্ষ। এদিকে পৃথিবীতে নাসা মার্কের জন্য খাবার পাঠানোর জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে, তবে এটা সম্পূর্ণ করতে প্রায় 3 মাস সময় লাগবে। কিন্তু এরপরে মঙ্গল গ্রহ পর্যন্ত পাঠাতে স্পেসশিপটিকে আরও 9 মাস সময় পার করতে হবে, অর্থাৎ পুরো 1 বছর পর তার কাছে খাবার গিয়ে পৌঁছাবে। এদিকে মার্ক শেল্টারের ভেতরে তার চাষ করা আলুগুলো দেখে আশাবাদী হয়ে ওঠে। সে মোট 400টির মতো আলু উৎপাদন করতে সক্ষম হয়, যা তার আশার থেকেও অনেক বেশি। সে সমস্ত আলুগুলোকে তুলে নেয় এবং ছোট আলুগুলোকে আবারও রোপণ করে। তবে শুধুমাত্র আলু খেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব নয়। মানুষের শরীরে অন্যান্য পুষ্টিরও প্রয়োজন, যা না পেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে মার্ক প্রাণপণে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যায়। সে মঙ্গলের এমন এক জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামে একটা পুরনো রোভার ছিল, যেটা বহুদিন আগেই নষ্ট হয়ে গিয়েছিল। মার্ক সেটাকে মেরামত করে পুনরায় চালু করে। মার্ক জানতো যে পাথফাইন্ডারের মাধ্যমে পৃথিবীতে কোনো অডিও বা ভিডিও সিগন্যাল পাঠানো সম্ভব নয়, তবে এটা দিয়ে কিছু কোড বা সংকেত পাঠানো সম্ভব। সে ক্যামেরা চালু করে 3টি কাগজে বার্তা লিখে। একটি কাগজে লিখে, আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে? অন্য 2টি কাগজে লিখে, হ্যাঁ এবং না। অন্যদিকে পৃথিবীতে বিজ্ঞানীরা পাথফাইন্ডারের ক্যামেরা থেকে ছবি পেতে থাকে।
মার্ক তখন লক্ষ্য করে যে ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজের দিকে ঘুরে যাচ্ছে। এতে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। এতে করে সে কোডের মাধ্যমে নাসার সাথে যোগাযোগ করতে শুরু করে। একসময় পৃথিবী থেকে তাকে জানানো হয় যে তাকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় উপকরণ বা খাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তখন নাসা আরও জানায় যে মার্কের দলের অন্যান্য সদস্যরা যারা তার সঙ্গে অভিযানে ছিল এখনও তারা মহাকাশে রয়েছে, তারা এখনও পৃথিবীতে ফিরে আসেনি এবং তাদেরকে এখনও জানানো হয়নি যে মার্ক বেঁচে আছে। পরে যখন তাদেরকে এই খবরটা জানানো হয় তখন তারা খুব খুশি হয়, কিন্তু একই সঙ্গে কিছুটা অপরাধবোধেও ভুগতে থাকে, কারণ তারাই ভুলবশত মার্ককে ফেলে রেখে চলে এসেছিল। মার্ক এক সময় বেশ খুশি হয়ে ক্যামেরার সামনে তার চাষ করা আলুর ভিডিওগুলি রেকর্ড করতে থাকে। তারপর একদিন দুর্ভাগ্যবশত সেখানে একটা বিস্ফোরণ ঘটে এবং তার চাষ করা সেই জায়গাটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় তার আলুর চারাগুলো একেবারে জমে গিয়েছিল। সেখানে কোনোভাবে চাষাবাদ করা সম্ভব না, তাছাড়া এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও তার কাছে আর নেই। এরপর মার্ক হিসাব করে দেখে যে যতটুকু খাবার অবশিষ্ট আছে তা দিয়ে পৃথিবী থেকে সাহায্য পৌঁছানোর আগ পর্যন্ত টিকে থাকা অসম্ভব। তাই নাসা তাকে নির্দেশনা দেয় যে যতটা সম্ভব কম খাবার চেষ্টা করো এবং খাবার সংরক্ষণ করো। মার্ক তাই করতে থাকে। সে প্রতিদিন 3 বেলার খাবারকে ভাগ করে 1 বেলা খাবার খেয়ে টিকে থাকতে চেষ্টা করে। এদিকে পৃথিবীতে নাসা একটি নতুন স্পেসশিপে মার্কের জন্য খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর পরিকল্পনা করে, কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করার পরপরই একটা প্রযুক্তিগত ত্রুটির কারণে ধ্বংস হয়ে যায়। এতে সবার মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে, কারণ এবার মার্ককে বাঁচানোর জন্য আর কোনো উপায় থাকছে না। মার্ক এটা শুনে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। সে নাসাকে একটা মেসেজ পাঠায় যা মূলত তার বাবা মাকে উদ্দেশ্য করে লেখা ছিল। সেখানে সে লেখে, আমার মৃত্যুর জন্য তোমরা কোনো কষ্ট পেও না, কারণ আমি আমার কাজকে ভালোবাসি, আর আমি যদি এখানে মারাও যাই তাহলে এটা হবে একটা মহান উদ্দেশ্যের কারণে, যা আমার জীবন থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল তখন চীন সিদ্ধান্ত নেয় যে তারা মার্ককে সাহায্য করবে। চীনের একটা মহাকাশযান লঞ্চের জন্য প্রস্তুত ছিল এবং তারা মার্ককে উদ্ধার করার জন্য সেটি পাঠানোর প্রস্তাব দেয়। তখন চীনের সহায়তায় নাসা নতুন করে একটা নতুন স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয়। এই সময় রিচ নামে একটা জ্যোতির্বিজ্ঞানী নাসাকে একটা সহজ পদ্ধতি দেয়। সে জানায় মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দিকে আসা স্পেসশিপটি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকবে, আর সেই সময়ে আমরা স্পেসশিপটিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার সরবরাহ করতে পারি। এরপর আমরা গ্র্যাভিটেশনাল পোলের সাহায্যে স্লিংশট পদ্ধতি ব্যবহার করে মহাকাশযানটিকে আবারও মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দিব। এই পদ্ধতিতে খাবার পাঠানো মহাকাশযানটি যেতে যেই সময় লাগবে তার থেকে 2 বছর আগেই স্পেসশিপটি মঙ্গল গ্রহে পৌঁছাবে। রিচ আরও জানায় যখন তারা মঙ্গল গ্রহের দিকে ফিরে যাবে তখন যেন তারা কোনোভাবেই সেখানে অবতরণ না করে, কারণ এতে তাদের জ্বালানি ফুরিয়ে যেতে পারে, আর এটা হয়ে গেলে তারা কিছুতেই পৃথিবীতে ফিরতে পারবে না। সুতরাং মার্ককে একাই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে, আর এটা সে করতে পারে আগে থেকে যে ম্যাপটা সেখানে ল্যান্ড করা ছিল সেটা ব্যবহার করে। যদিও এটা কথায় সহজ শোনাচ্ছে, কিন্তু বাস্তবে প্রক্রিয়াটা অনেক কঠিন। রিচের এই প্রস্তাবটি নাসার কর্মকর্তারা প্রথমে প্রত্যাখ্যান করে দেয়। তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা 5 জনের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। যদি তারা এই পরিকল্পনা অনুসরণ করে তবে সঠিক সময়ের মধ্যে মার্কের কাছে পৌঁছানো সম্ভব হবে, কিন্তু এতে তাদের মিশন আরও 25 দিন বাড়িয়ে দিতে হবে। অনেক আলোচনা এবং পর্যালোচনার পর নাসা এই প্রস্তাবে সম্মতি দেয় না, কারণ তারা মার্কের জীবন বাঁচানোর জন্য অন্য 5 জন অ্যাস্ট্রোনটের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে না। অন্যদিকে মার্ক তার রিসার্চ চালিয়ে যায়। তার দল যে কাজের জন্য এখানে এসেছিল সেটা অসম্পূর্ণ রেখে চলে যেতে হয়েছিল। সে সম্পূর্ণ কাজ একা করতে থাকে। অন্যদিকে রিচ নামে সেই ছেলেটি নাসার সার্ভার হ্যাক করে তার এই পুরো পরিকল্পনা বাকি 5 জন অ্যাস্ট্রোনটদের জানিয়ে দেয়। তারা এখনও পৃথিবী থেকে অনেক দূরে এবং তারা সেখানে সিদ্ধান্ত নেয় নাসার অনুমতি ছাড়াই তারা মার্ককে বাঁচানোর জন্য রওনা দিবে। তারা পৃথিবীর কাছাকাছি আসার পর তাদের গতিপথ পরিবর্তন করে ফেলে। নাসার কর্মকর্তারা এই বিষয়টা খেয়াল করে। তখন সবাই বুঝতে পারে যে ওই 5 জন অ্যাস্ট্রোনট মার্ককে উদ্ধারের জন্য রওনা দিচ্ছে। এবার নাসা তড়িৎ গতিতে মার্কের জন্য প্রয়োজনীয় খাবার এবং সরঞ্জাম পাঠানোর জন্য চীনের সহায়তা নেয়। চীন তাদের স্পেসশিপ নাসার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। এদিকে মঙ্গলে মার্ক ম্যাব নামে সেই ছোট মহাকাশযানটির দিকে যেতে শুরু করে। সে জানে এই ছোট মহাকাশযানটি পৃথিবী পর্যন্ত পৌঁছাতে সক্ষম নয়। এটি কেবল মঙ্গলের মধ্যাকর্ষণ সীমা পর্যন্তই পৌঁছাতে পারবে, যেখান থেকে পরবর্তীতে মার্কের টিম তাকে সেখান থেকে উদ্ধার করবে। অবশেষে মার্ক সেই ম্যাবের কাছে এসে পৌঁছায়, কিন্তু সে যানটিকে পর্যবেক্ষণ করে দেখতে পায় এটাতে যথেষ্ট পরিমাণ ফুয়েল নেই, আর এই ফুয়েল দিয়ে কখনোই মহাকাশে পৌঁছানো সম্ভব না। তখন মার্ক সেই ম্যাপটির অপ্রয়োজনীয় সব ওজন বের করতে থাকে। যেভাবেই হোক মার্ককে মঙ্গলের কক্ষপথের বাইরে যেতে হবে, কারণ কেউ যদি স্পেসশিপ থেকে এখানে অবতরণ করে তাহলে তাদের সলিড ফুয়েল শেষ হয়ে যাবে, আর এটা হয়ে গেলে তারা কেউই আর পৃথিবীতে ফিরতে পারবে না। তাই মার্ক এই বিপজ্জনক ঝুঁকিটি নেয়।
আর এটা ছাড়া তার হাতে আর কোনো রাস্তা নেই। সব হিসাব নিকাশ শেষ করার পর মার্ক তার ম্যাপটি চালু করে। এই মিশনটি সারা বিশ্বের মানুষ মনোযোগ দিয়ে দেখছিল। মার্ক স্পেসশিপটি নিয়ে মঙ্গল থেকে টেক অফ করে এবং মহাকাশে উঠতে থাকে। একসময় মার্কের সঙ্গীরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তবে অতিরিক্ত গতি এবং মহাকাশযানের প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ার কারণে মার্ক অজ্ঞান হয়ে যায়। সে কারণে তার সঙ্গীরা তার সাথে কোনো রকমের যোগাযোগ করতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর মার্কের জ্ঞান ফিরে এবং এরপর যোগাযোগ সম্ভব হয়। শ্বাসরুদ্ধকর এই মিশনে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে। কিন্তু তখন আরেকটা বিপদ এসে দাঁড়ায়। মার্কের স্পেসশিপ এতটাই গতিশীল হয়ে যায় যে সেটাকে নির্দিষ্ট গতিপথে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। মার্ক তখন তার টিমকে জানায় সে তার স্পেসশুটে একটা ছোট ছিদ্র করে ফেলবে এবং সেখান থেকে নির্গত বাতাসের গতিপথকে কাজে লাগিয়ে সে তাদের কমান্ডারের দিকে ছুটে আসবে। এই প্ল্যান অনুযায়ী মার্ক তার স্পেসশুটে একটা ছোট ছিদ্র করে এবং সেখান থেকে নির্গত বাতাসকে গ্লাইড করে সে তার স্পেসশিপ থেকে বের হয়ে আসে। অন্যদিকে তার ক্রুয়ের কমান্ডার একটা ফ্লাইং চেয়ারে বসে মার্কের দিকে এগিয়ে যায়, কিন্তু তার স্যুটটা একটা দড়ি দিয়ে তার শিপের সাথে বাঁধা ছিল। একসময় সে দড়ি ফুরিয়ে যায়, সে মার্কের দিকে আর এগিয়ে যেতে পারে না। তখন মার্ক তার দিকে ছুটে আসে। যখন মার্ক কমান্ডারের হাত ধরতে যাবে তখন তাদের হাত ফসকে যায় এবং মার্ক আবারও দূরে যেতে শুরু করে। শেষ মুহূর্তে মার্ক সেই দড়িটি ধরে ফেলে যেটা দিয়ে কমান্ডারের চেয়ার বাঁধা ছিল এবং অবশেষে সে নিরাপদে স্পেসশিপে উঠে আসে। তারা সবাই সেই মহাকাশযানেই একত্রিত হয় যা মঙ্গলে তাদেরকে এনেছিল। তারপর তারা সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে ফিরে মার্ক অভিযানের অন্যতম নায়ক হয়ে ওঠে এবং পরবর্তীতে সে মহাকাশযাত্রা প্রশিক্ষক হিসেবে কাজ করতে শুরু করে। মুভিটি এখানেই শেষ হয়।